পৃথিবীর কেন্দ্র বা কোর সরাসরি কি দেখা সম্ভব? উত্তর খুবই সহজ, না। কারণ পৃথিবীর কেন্দ্রে যাবার চেয়ে চাঁদে মানুষ পাঠানো কিংবা মঙ্গলে রোববার পাঠানো কোটি গুণে সহজ কাজ। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র বা ইনার কোরের গভীরতা ৫,১৫০ কিলোমিটার। এর বিপরীতে মানুষ এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ কিলোমিটার গভীরে যেতে পেরেছে। একে তো উচ্চ চাপের ফলে ভূপৃষ্ঠের যথেষ্ট গভীরে যাওয়া যায় না। দ্বিতীয়ত আমরা ভূপৃষ্ঠের যত গভীরে যাব তাপমাত্রা ততই বাড়বে। যেমন ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে তাপমাত্রা ১৪০ থেকে ১৭০ ডিগ্রি সেলসিয়াস এবং পৃথিবীর ইনার কোর অর্থাৎ ৫,০০০ কিলোমিটার গভীরে গেলে তাপমাত্রা দাঁড়াবে ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় যে কোনো ধাতু গলে যাবে। তার মানে দাঁড়াচ্ছে সরাসরি পৃথিবীর কেন্দ্র দেখা সম্ভব নয়। কিন্তু যদি বলা হয় পৃথিবীর কেন্দ্র দেখার জন্য পৃথিবীর গভীরে নয় বরং তাকাতে হবে আকাশে। জি, ঠিকই শুনেছেন। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝে একটি অদ্ভুত ধাতব গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড রয়েছে এবং ধারণা করা হয় এটি কোনো একটি আদিম গ্রহের উন্মুক্ত ধাতব কেন্দ্র, যার নাম 16 সাইকি। এটি পৃথিবীর মোট অর্থনীতির চেয়ে ৯০,০০০ গুণ বেশি মূল্যবান, অর্থাৎ ১০,০০০ কোয়াড্রিলিয়ন মার্কিন ডলার। এই অতিমূল্যবান অ্যাস্ট্রয়েড 16 সাইকি এবং এতে পরিচালিত সাইকি মিশন নিয়ে আজকের ভিডিও। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইছি। ১৮৫২ সালের ১৭ই মার্চ ইটালীয় জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ অ্যানিভ্যালে দে গাসপারিস মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী স্থানে খুবই ধীরগতিতে গতিশীল একটি আলোকবিন্দু লক্ষ্য করেন, যা ছিল মানুষের আবিষ্কৃত ১৬তম অ্যাস্ট্রয়েড এবং এর নাম রাখা হয় গ্রিক পুরাণের আত্মার দেবী সাইকির নামে। এবং অ্যাস্ট্রয়েডটি যেহেতু মানুষের আবিষ্কৃত ১৬তম অ্যাস্ট্রয়েড, ফলে সাইকি শব্দের আগে ১৬ নম্বরটি যুক্ত করা হয়। এভাবেই সামনে আসে 16 সাইকি। সাইকি আবিষ্কারের পর দেখা যায় তা থেকে প্রতিফলিত আলোর উজ্জ্বলতা অন্য সব গ্রহাণু থেকে প্রতিফলিত আলোর উজ্জ্বলতার চেয়ে আলাদা, যার ফলে বিজ্ঞানীরা ধারণা করেন সাইকির গঠন অন্যান্য পাথুরে বা বরফের অ্যাস্ট্রয়েড থেকে ভিন্ন হবে। এরপর আরিসিবো এবং ক্যালিফোর্নিয়ার গোল্ডস্টোন অবজারভেটরির মাধ্যমে রেডার তরঙ্গ সাইকিতে নিক্ষেপ করে প্রতিফলিত রেডার তরঙ্গ বিশ্লেষণ করা হয়। এরপর ইনফ্রারেড টেলিস্কোপের মাধ্যমে সাইকির তাপমাত্রার ওঠানামা পরিমাপ করা হয়। সর্বশেষ হাবল টেলিস্কোপের মাধ্যমে সাইকি থেকে প্রতিফলিত অতি বেগুনি রশ্মি পর্যবেক্ষণ করা হয়। এই সব ধরনের পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানীরা এখন নিশ্চিত সাইকি একটি মেটালিক অ্যাস্ট্রয়েড এবং এর মূল উপাদান হচ্ছে লোহা এবং নিকেল, যা খুব একটা স্বাভাবিক নয়। কারণ আমাদের সৌরমণ্ডলের অ্যাস্ট্রয়েড বেল্টে থাকা মোট অ্যাস্ট্রয়েডের মধ্যে বেশিরভাগ অ্যাস্ট্রয়েডই হচ্ছে সি টাইপ এবং এস টাইপ, অর্থাৎ কার্বন সমৃদ্ধ অ্যাস্ট্রয়েড এবং পাথুরে অ্যাস্ট্রয়েড। এর বিপরীতে মেটালিক অ্যাস্ট্রয়েড বা এম টাইপ অ্যাস্ট্রয়েডের সংখ্যা খুবই কম, ৫ থেকে ৭%। এম টাইপ অ্যাস্ট্রয়েডের সাইজ খুব একটা বড় থাকে না, কিন্তু 16 সাইকির সাইজ অন্যান্য এম টাইপ অ্যাস্ট্রয়েডের তুলনায় যথেষ্ট বড়, যার গড় বেশ ২২২ থেকে ২২৬ কিলোমিটার। এ থেকে একটি প্রশ্ন সামনে আসে এবং তা হচ্ছে কিভাবে এত বড় মেটালিক অ্যাস্ট্রয়েড তৈরি হলো। আমাদের পৃথিবীর ইনার কোরের ৮০ থেকে ৮৫% খাঁটি লোহা, ১০ থেকে ১৫% নিকেল। তার মানে কোনো একটি গ্রহের কেন্দ্রেই এই ভারী ধাতুগুলোর শতকরা পরিমাণ বেশি থাকে। সেখানে সাইকি এই ভারী ধাতুগুলো দিয়েই তৈরি। এর ফলে বেশিরভাগ বিজ্ঞানীর ধারণা কোনো একটি আদি গ্রহের কেন্দ্র হচ্ছে এই সাইকি। মূল আদি গ্রহের উপরিভাগের ম্যাটেরিয়াল অন্য কোনো মহাজাগতিক বস্তুর সংঘর্ষে হয়তো মূল গ্রহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর ফলে গ্রহের ইনার কোরটি উন্মুক্ত হয়ে গিয়েছে এবং সময়ের সাথে সাথে ঠান্ডা হয়েছে। তার মানে 16 সাইকিকে দেখা মানে কোনো একটি গ্রহের ইনার কোর দেখা। সীমিত বাজেটের মধ্যে নাসার একটি স্বাধীন প্রোগ্রাম হচ্ছে ডিসকভারি প্রোগ্রাম। এই প্রোগ্রামে যে কোনো বিজ্ঞানী কিংবা গবেষক মিশনের আইডিয়া জমা দিতে পারেন। ২০১৫ সালে এই প্রোগ্রামের জন্য ২৮টি আইডিয়া জমা পড়ে। এর মধ্যে 5টি আইডিয়া চূড়ান্ত তালিকায় স্থান পায়। লুসি, যা বৃহস্পতি গ্রহের কক্ষপথে ঘুরতে থাকা ট্রোজেন অ্যাস্ট্রয়েড নিয়ে গবেষণার উদ্দেশ্যে মিশন। সাইকি, 16 সাইকি অ্যাস্ট্রয়েডের উদ্দেশ্যে স্পেসক্রাফট পাঠানোর আইডিয়া। দা ভিঞ্চি, শুক্র গ্রহের ঘন এবং বিষাক্ত বায়ুমণ্ডলের গভীরে একটি প্রোব ছেড়ে দিয়ে শুক্র গ্রহের বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদান সম্পর্কে জানার আইডিয়া। ভ্যারিটাস, শুক্র গ্রহের চারপাশে ঘুরে রেডারের সাহায্যে সম্পূর্ণ গ্রহের নিখুঁত এবং ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা। নিউক্যাম, পৃথিবীর দিকে ধেয়ে আসা বা কাছাকাছি থাকা বিপজ্জনক অ্যাস্ট্রয়েডগুলো খুঁজে বের করার জন্য একটি বিশেষ স্পেস টেলিস্কোপ স্থাপন। ২০১৭ সালের ৪ জানুয়ারি এই 5টি আইডিয়া থেকে চূড়ান্তভাবে 2টি আইডিয়া নির্বাচন করা হয়। প্রথমটি হচ্ছে লুসি, যা ২০২১ সালের ১৬ই অক্টোবর সফলভাবে লঞ্চ করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে সাইকি, যা ২০২৩ সালের ১৩ই অক্টোবর সফলভাবে লঞ্চ করা হয়েছে। বাকি 3টি আইডিয়া যে নাসা একদম বাদ দিয়ে দিয়েছে তা কিন্তু নয়।
যেমন দ্য ভিঞ্চি এবং ভ্যারিটাস মিশন দুইটির প্রস্তুতি চলছে। শীঘ্রই এই দুইটি মিশন লঞ্চ করা হবে এবং নিউক্যাম্প মিশনের নাম পরিবর্তন করে নিও সার্ভেয়র রাখা হয়েছে। এটি 2028 সালের মধ্যে পরিচালনা করা হবে। তবে আজকের আলোচ্য বিষয় মূলত সাইকি মিশন। 2011 সালের দিকে ডক্টর লিন্ডি অ্যালকিন্স এবং ডক্টর ফ্র্যাঞ্জামিন ওয়াইস মহাকাশ থেকে পৃথিবীতে আছড়ে পড়া বিভিন্ন ধাতব উল্কাপিণ্ড নিয়ে গবেষণা করছিলেন। সেই সাথে তাদের মাথায় একটি প্রশ্ন ঘুরছিল এবং সেটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র আসলে কেমন। তখনই তাদের মাথায় আইডিয়া আসে 16 সাইকি সম্ভবত এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপর তারা 2012 থেকে 13 সালের মধ্যে নাসায় সাইকিতে মিশন পরিচালনা করার আইডিয়া জমা দেয়। ফলাফল 2023 সালের 13 অক্টোবর ডক্টর ট্যান্টনের তত্ত্বাবধানে উৎক্ষেপণ করা হয় সাইকি মিশন। উৎক্ষেপণের 2.5 বছর পর 2026 সালের 15 মে সাইকি স্পেসক্রাফট মঙ্গলের গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করে নিজের গতি বাড়িয়েছে। সেই সাথে গতিপথ পরিবর্তন করে সাইকির দিকে এগিয়ে যাচ্ছে। আগামী 3 বছর এটি মহাশূন্যে সাইকির দিকে এগিয়ে যাবে এবং 2029 সালের আগস্টে সাইকিতে পৌঁছবে। সাইকিতে যাবার পর স্পেসক্রাফট কি কাজ করবে তা বলার আগে স্পেসক্রাফটে থাকা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলা যাক। সাইকি স্পেসক্রাফটে 3টি উন্নত মানের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট রয়েছে: মাল্টিস্পেক্ট্রাল ইমেজার, গামা রে অ্যান্ড নিউট্রন স্পেক্ট্রোমিটার এবং ম্যাগনেটোমিটার। মাল্টিস্পেক্ট্রাল ইমেজার মূলত গ্রহাণুর ত্রিমাত্রিক ছবি তুলবে, যা করতে এই ইমেজার বিভিন্ন ফিল্টারের মাধ্যমে দৃশ্যমান আলোর পাশাপাশি ইনফ্রারেড এবং আল্ট্রাভায়োলেট আলো ব্যবহার করবে, যার মাধ্যমে বোঝা যাবে গ্রহাণুর ঠিক কোন স্থানে খাঁটি লোহা ও নিকেল রয়েছে এবং কোন স্থানে সাধারণ পাথর বা বালু রয়েছে। এই ক্যামেরার রেজুলেশন এতটাই শক্তিশালী যে ছবির প্রতি পিক্সেলে মাত্র 4 মিটার স্থান থাকবে, তার মানে 4 মিটার অ্যাকুরেসির ইমেজ পাওয়া যাবে। এই ইমেজার সিস্টেমটি তৈরি করেছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং মলিন স্পেস সায়েন্স সিস্টেম, যার মাধ্যমে মূলত গ্রহাণুটির বাহ্যিক রূপ এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য জানা যাবে। সাইকির মাটির নিচে কি আছে তা জানার জন্য কাজে আসবে গামা রে অ্যান্ড নিউট্রন স্পেক্ট্রোমিটার, সংক্ষেপে GRNS। কসমিক রে সাইকির পৃষ্ঠে পড়ার পর তা সাইকি পৃষ্ঠের কয়েক ফুট গভীরে চলে যাবে, কারণ কসমিক রে উচ্চ শক্তি সম্পন্ন হয়ে থাকে। কসমিক রে এর ফলে সাইকির অভ্যন্তরে থাকা উপাদানের পরমাণু উত্তেজিত হয়ে গামা রে এবং নিউট্রন নির্গত করবে এবং GRNS মূলত এই গামা রে এবং নিউট্রন ক্যাপচার করবে। গামা রে ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে হাই পিউরিটির জার্মেনিয়াম ক্রিস্টাল এবং এর মাধ্যমে নিখুঁত রিডিং পেতে এটিকে -180°C তাপমাত্রায় রাখার ব্যবস্থা করা হয়েছে। এটি সাইকি পৃষ্ঠের অভ্যন্তর থেকে আসা গামা রে এর স্পেকট্রাম পরিমাপ করে বলে দিতে পারবে কোন মৌল থেকে গামা রে এসেছে। অন্যদিকে নিউট্রন ডিটেক্ট করার জন্য হিলিয়াম গ্যাস ভর্তি টিউব ব্যবহার করা হয়েছে। কসমিক রে এর আঘাতে সাইকির ভূপৃষ্ঠের নিচের অনেক পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যাবে, তখন তা থেকে প্রচুর পরিমাণ নিউট্রন চারদিকে ছড়িয়ে পড়বে এবং এই নিউট্রনগুলো মাটির ভেতরের অন্যান্য পরমাণুর সাথে ধাক্কা খেতে খেতে বাইরে আসবে এবং এর ফলে নিউট্রনের গতিতে পরিবর্তন আসবে। যেমন নিউট্রন যদি হালকা পরমাণু যেমন হাইড্রোজেনের সাথে ধাক্কা খায় তাহলে এর গতি অনেক কমে আসবে, আবার ভারী পরমাণুর সাথে ধাক্কা খেলে গতি তেমন কমবে না। এখন স্পেসক্রাফটের নিউট্রন সেন্সর কতটা গতির এবং কী পরিমাণ নিউট্রন ক্যাপচার করেছে তা বিশ্লেষণ করে জানা যাবে সাইকির ভূপৃষ্ঠের নিচে কোন উপাদান কী পরিমাণে রয়েছে। আরেকটি বিষয়, সাইকি স্পেসক্রাফটের উপরেও কিন্তু কসমিক রে হিট করবে, ফলে স্পেসক্রাফট থেকেও গামা রে এবং নিউট্রন নির্গত হবে। এখন স্পেসক্রাফট থেকে নির্গত গামা রে এবং নিউট্রন যেন GRNS ক্যাপচার করতে না পারে, সেজন্য GRNS-কে 6 ফুট লম্বা কার্বন ফাইবার দণ্ডের মাথায় বসানো হয়েছে। সাইকি অ্যাস্ট্রয়েডের নিজস্ব চৌম্বক ক্ষেত্র আছে কিনা তা পরীক্ষার জন্য এই ম্যাগনেটোমিটার রাখা হয়েছে। যদি সাইকিতে কোনো অবশিষ্ট চৌম্বক ক্ষেত্র পাওয়া যায় তবে তা নিশ্চিতভাবে প্রমাণ করবে যে সাইকি একসময় কোনো একটি গ্রহের কেন্দ্র ছিল। এখন স্পেসক্রাফট নিজেও চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, যা সাইকি অ্যাস্ট্রয়েডের ডেটা সংগ্রহকে বিভ্রান্ত করবে এবং এই সমস্যা সমাধানের জন্য স্পেসক্রাফটে 2টি আইডেন্টিক্যাল ম্যাগনেটোমিটার রাখা হয়েছে, যার একটি স্পেসক্রাফটের কাছে, অন্যটি কিছুটা দূরে। এই 2 ম্যাগনেটোমিটারের ডেটা বিশ্লেষণ করে স্পেসক্রাফটের চৌম্বক ক্ষেত্র বা নয়েজ আলাদা করা সহজ হবে, যার মাধ্যমে সাইকির চৌম্বক ক্ষেত্র সম্পর্কে সূক্ষ্ম আইডিয়া পাওয়া যাবে। এই 3টি সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের বাইরেও স্পেসক্রাফটে রয়েছে গ্র্যাভিটি সায়েন্স, যা আলাদা কোনো যন্ত্র নয়, বরং স্পেসক্রাফটের রেডিও টেলিকমিউনিকেশন ব্যবহার করে একটি গবেষণা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সাইকি স্পেসক্রাফটটি যখন সাইকির খুব কাছে দিয়ে ঘুরবে তখন সাইকির ভেতরে অসম ভরের কারণে স্পেসক্রাফটের গতিতে অত্যন্ত সূক্ষ্ম পরিবর্তন আসবে।
পৃথিবী থেকে ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে স্পেসক্রাফটে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির রেডিও সিগন্যাল পাঠানো হয় এবং স্পেসক্রাফট থেকে সেই সিগন্যাল প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। এখন সাইকির অসম ভরের কারণে স্পেসক্রাফটের গতিতে যেহেতু সূক্ষ্ম পরিবর্তন আসবে, সেহেতু প্রতিফলিত সিগন্যালেও পরিবর্তন দেখা যাবে, যাকে বলা হয় ডপলার শিফট। এই ডপলার শিফট নিখুঁতভাবে পরিমাপ করে সাইকির মোট ভর, ঘনত্ব এবং সাইকির অভ্যন্তরে ভরের বণ্টন জানা যাবে। সেই সাথে জানা যাবে সাইকির ভেতরটা নিরেট নাকি ফাঁপা। এর বাইরে সাইকি স্পেসক্রাফটের মাধ্যমে একটি নতুন প্রযুক্তি টেস্ট করা হয়েছে এবং সেটি হচ্ছে ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন, সংক্ষেপে ডিসক। বহুদূরে গমন করা স্পেসক্রাফটের সাথে যোগাযোগের জন্য রেডিও ওয়েভ ব্যবহার করা হয়, যা ছিল খুবই ধীরগতির, অর্থাৎ এর মাধ্যমে ডেটা ট্রান্সফার রেট খুবই কম। তবে সাইকিতে প্রথমবারের মতো রেডিও কমিউনিকেশনের পরিবর্তে নিয়ার ইনফ্রারেড লেজার ব্যবহার করা হয়েছে। পৃথিবীতে হাই স্পিড ইন্টারনেটের জন্য অপটিক্যাল ফাইবারের মধ্যে লেজার ব্যবহার করা হয়। সেমভাবে স্পেস কমিউনিকেশনে যদি লেজার ব্যবহার করা যায়, তবে দূরবর্তী স্পেসক্রাফটের সাথে যোগাযোগ হবে স্মুথ এবং কম সময়ে বিশাল পরিমাণ ডেটা আর্থ টু স্পেসক্রাফট এবং স্পেসক্রাফট টু আর্থ আদান প্রদান করা যাবে। সাইকি মিশন লঞ্চ করার পর 2023 সালের ডিসেম্বরে পৃথিবী থেকে 31 মিলিয়ন বা 3 কোটি 10 লক্ষ কিলোমিটার দূরে থাকা অবস্থায় সাইকি পৃথিবীতে একটি এইচডি ভিডিও স্ট্রিমিং করেছে, যা ছিল একটি বিড়ালের ভিডিও, এবং ভিডিওটি স্পেসক্রাফটে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল এবং স্পেসক্রাফটটি সফলভাবে এই ভিডিওটি পৃথিবীতে স্ট্রিমিং করতে পেরেছে এবং ওই সময় ডেটা ট্রান্সফার রেট ছিল 267 মেগাবাইট পার সেকেন্ড। এরপর 2024 সালের শেষের দিকে সাইকি পৃথিবী থেকে 30 কোটি 70 লক্ষ মাইল দূরে থেকেও সফলভাবে লেজারের মাধ্যমে ডেটা ট্রান্সফার করে নতুন রেকর্ড তৈরি করেছে। অবশেষে 2025 সালের 2রা সেপ্টেম্বর ডিসকের পরীক্ষামূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। ডিসক একটি ট্রায়াল প্রজেক্ট ছিল। এখন এই ট্রায়াল প্রজেক্ট যেহেতু সফল হয়েছে, সেহেতু ভবিষ্যতে দূরবর্তী স্পেস মিশনে ডিসক প্রযুক্তির ব্যবহার সামনে আসতে পারে। সবকিছু ঠিক থাকলে 2029 সালের আগস্টে সাইকি স্পেসক্রাফট সাইকিতে পৌঁছবে। সাইকিতে স্পেসক্রাফট পৌঁছানোর পর স্পেসক্রাফটটি একটি নির্দিষ্ট কক্ষপথে না থেকে 4টি ভিন্ন উচ্চতার কক্ষপথে ধাপে ধাপে প্রবেশ করবে। অরবিট এ, যা সাইকি পৃষ্ঠ থেকে প্রায় 700 কিলোমিটার উপরে, অরবিট বি প্রায় 290 কিলোমিটার উপরে, অরবিট সি প্রায় 185 কিলোমিটার উপরে এবং অরবিট ডি এটি মাত্র 128 কিলোমিটার উপরে। অরবিট এ থেকে সাইকির প্রাথমিক চৌম্বক ক্ষেত্র পর্যবেক্ষণ করা হবে, সেই সাথে ছবি তোলা হবে। অরবিট বি থেকে সাইকি পৃষ্ঠের ত্রিমাত্রিক টপোগ্রাফিক ম্যাপ বা মানচিত্র তৈরি করা হবে। অরবিট সি থেকে সাইকির মহাকর্ষ বল পরিমাপ করা হবে এবং গ্রহাণুটির ভর বণ্টন পর্যবেক্ষণ করা হবে। সর্বশেষ অরবিট ডি থেকে সাইকির রাসায়নিক উপাদান পর্যবেক্ষণ করা হবে। সাইকি স্পেসক্রাফট মোট 817 দিন বা 26 মাস সাইকিকে পর্যবেক্ষণ করবে, যার মাধ্যমে মিশন সমাপ্ত হবে, অর্থাৎ 2031 সালের অক্টোবরে সাইকি মিশন সমাপ্ত হবে। এমন ক্ষেত্রে একটি প্রশ্ন সামনে আসতে পারে এবং সেটি হচ্ছে, মিশন শেষে স্পেসক্রাফটের কি করা হবে, অর্থাৎ স্পেসক্রাফটের ভবিষ্যৎ কি? আমাদের সৌরমণ্ডলে পরিচালিত কিছু মিশন, যেমন শনিতে পরিচালিত ক্যাসিনি, বৃহস্পতিতে পরিচালিত গ্যালিলিও মিশনের ক্ষেত্রে মিশন শেষে স্পেসক্রাফটকে সংশ্লিষ্ট গ্রহের বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয়। এতে স্পেসক্রাফট বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষের ফলে ধ্বংস হয়ে যায়। এমনটা করা হয়েছে যেন স্পেসক্রাফটের মাধ্যমে পৃথিবীর কোনো জীবাণু সংশ্লিষ্ট গ্রহকে সংক্রমিত করতে না পারে, সেজন্য। অন্যদিকে সাইকি সম্পূর্ণ মৃত একটি গ্রহাণু, অর্থাৎ এতে কোনো জৈব উপাদান নেই, ফলে জৈবিক দূষণেরও ভয় নেই। এই জন্য সাইকি স্পেসক্রাফটকে ধ্বংস করা হবে না। মিশন শেষে স্পেসক্রাফটকে সাইকির অরবিটে রেখে দেওয়া হবে। তার মানে স্পেসক্রাফটটি মানবজাতির তৈরি ঐতিহাসিক স্মারক হিসেবে চিরকাল সাইকিকে প্রদক্ষিণ করে যাবে। ধারণা অনুযায়ী সাইকি গ্রহাণুটির প্রায় পুরো অংশই লোহা এবং নিকেল দিয়ে গঠিত। এছাড়াও এতে স্বর্ণ এবং প্লাটিনামের মতো অত্যন্ত মূল্যবান ধাতুর বিশাল ভাণ্ডার থাকতে পারে। সাইকি মিশনের প্রধান লিন্ডি ট্যান্টনের মতে, সাইকিতে থাকা ধাতুর পৃথিবীর বাজার মূল্য প্রায় 10 কুইন্ট্রিলিয়ন মার্কিন ডলার বা 10,000 কোয়াড্রিলিয়ন মার্কিন ডলার, যা সম্পূর্ণ পৃথিবীর মোট জিডিপির প্রায় 90,000 গুণ বেশি। তার মানে বাজার মূল্যের বিবেচনায় সাইকিকে খুবই মূল্যবান গ্রহাণু বলা যেতে পারে, যদিও এই মূল্য পৃথিবীর কোনো কাজে আসবে না, কারণ প্রথমত এত বিশাল গ্রহাণু পৃথিবীতে আনা সম্ভব নয়। দ্বিতীয়ত, যদিও কোনোভাবে সাইকির ধাতু পৃথিবীতে নিয়ে আসা যায়, তবে ধাতুর মাত্রা অতিরিক্ত সাপ্লাইয়ের কারণে পৃথিবীর অর্থনীতিতে ধস নামবে। এখন আর্থিক দিক থেকে সাইকি কোনো কাজে না আসলেও জ্ঞান অর্জনের দিক থেকে সাইকি অমূল্য। বর্তমান পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের খাদ্যের যোগান আসে কৃত্রিম বা সিনথেটিক নাইট্রোজেন সার থেকে। অর্থাৎ আজকে যদি কৃত্রিম নাইট্রোজেন সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, তবে পৃথিবীর খাদ্য উৎপাদন অর্ধেকে নেমে আসবে। ফলাফল মহাদুর্ভিক্ষ।
তার মানে পৃথিবীর বিশাল জনগোষ্ঠীর জন্য নাইট্রোজেন সার খুবই গুরুত্বপূর্ণ। অথচ যেই ব্যক্তি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নাইট্রোজেন সার আবিষ্কার করেছিলেন সেই ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়ার অনুষ্ঠান অনেক বিজ্ঞানী বয়কট করেছিলেন। এখন বিজ্ঞানীরা কেন এই অনুষ্ঠান বয়কট করেছিলেন, সেই সাথে কৃত্রিম নাইট্রোজেন সার আবিষ্কারের ইতিহাস বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।